বর্তমানে অনেকেরই কমেন্ট আসে যে একটা ভিডিওতে কলকাতা থেকে একদম পুরো কাশ্মীর ভ্রমণের পুরো ট্যুর গাইড চাই। তাই সবার কথা মাথায় রেখে এইবার আপনাদের একদম কলকাতা থেকে ট্রেন ধরে কিভাবে কাশ্মীরে গিয়ে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, বর্তমানে কাশ্মীর কতটা সেফ, খরচ কত হতে পারে, কতদিনের জন্যই বা প্ল্যান বানাবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন ইত্যাদির যাবতীয় ইনফরমেশন থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই ভিডিওতে রইল শুধুমাত্র আপনাদের জন্য। অনেকের মনে এমনও প্রশ্ন থাকে, আপেল দেখার সিজন কখন, বরফ এবং আপেল দুটোই কি একসঙ্গে দেখা যায়, বছরের কোন সময় গেলে ভালো হয় ইত্যাদি। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের মনের মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কলকাতা থেকে একদম ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পথে। সবার প্রথমে আসি কলকাতা থেকে কাশ্মীর ভ্রমণ করার জন্য কোন কোন ট্রেনের অপশন রয়েছে। এখনের দিনে আমরা সবাই জানি কলকাতা থেকে কাশ্মীর ভ্রমণের জন্য আমাদের প্রথমে পৌঁছতে হয় জম্মু অ্যান্ড কাশ্মীরের জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে, যেখানে যাওয়ার জন্য শিয়ালদহ স্টেশন, কলকাতা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে সরাসরি 3টে ট্রেন চলাচল করে, যার মধ্যে সবথেকে কম সময়ে দ্রুতগতির ট্রেন শিয়ালদহ থেকে দুপুর 1:10 শিয়ালদহ জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, যার ট্রাভেল টাইম 34 ঘন্টা, যেটা শিয়ালদহ থেকে সপ্তাহে মাত্র সোমবার দিন চলাচল করে শিয়ালদহ টু জম্মু তাওয়াইয়ের মধ্যে। অন্যদিকে হাওড়া স্টেশন থেকে রাত্রি 11:15 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস চলাচল করে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার, যার ট্রাভেল টাইম 37 ঘন্টা। এছাড়া আরেকটা ট্রেন রয়েছে যেটা কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সকাল 11:45 ছেড়ে রওনা হয় জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। এই ট্রেনের ট্রাভেল টাইম সব থেকে বেশি, প্রায় 45 ঘন্টা। কারণবশতই বেশিরভাগ মানুষ শিয়ালদহ জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেসটাই বেছে নেয়, যেমনটা এই ট্রিপে আমিও নিয়েছিলাম। বর্তমানে এই ট্রেনের মধ্যে থার্ড এসি ছাড়াও স্লিপার ক্লাসের সুবিধা রয়েছে। এই ট্রেন বেশিরভাগ দিন শিয়ালদহের 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা হয় জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। বর্তমানে যার টিকিট মূল্য স্লিপার ক্লাসে 940 টাকা এবং থার্ড এসি ক্লাসে 2390 টাকা জন প্রতি। এই ট্রেনের মধ্যে যুক্ত রয়েছে প্যান্ট্রি কোচ, কাজে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধাই নেই। এই 34 ঘন্টা যাত্রাপথে কলকাতা টু জম্মু তাওয়াই টোটাল রেলপথের দূরত্ব 1948 কিলোমিটার। এই জার্নিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মোবাইলের সিমের নেটওয়ার্ক। জম্মু কাশ্মীর সার্কেলের মধ্যে আমাদের কলকাতা কিংবা অন্যান্য রাজ্যের সিমের নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দেয়, বিশেষ করে পাঠানকোটের মাধবপুর পাঞ্জাব রেলওয়ে স্টেশন ক্রস করার সাথে সাথেই। একমাত্র কলকাতা থেকে আপনাদের প্রিপেড সিম পোস্টপেডে ট্রান্সফার করে নিয়ে গেলে তাহলেই একমাত্র নতুন সিম কেনা কিংবা নাম্বার পরিবর্তনের প্রয়োজন পড়ে না, কিন্তু অন্যথায় জম্মু তাওয়াই পৌঁছে নতুন সিম কার্ড কিনতে হয়। আমি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম 34 ঘন্টা অতিক্রম করে রাত্রি 12টা নাগাদ। কাশ্মীর ভ্রমণ করতে গেলে আমরা সবাই জানি আমাদের সবার প্রথমে পৌঁছতে হবে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে। প্রথমত সকাল 8:10 বন্দে ভারত এক্সপ্রেস। এই জার্নিতে এই ট্রেনের ট্রাভেল টাইম মাত্র 3 ঘন্টা এবং খরচ হয় চেয়ার কারে 720 টাকা এবং ইকোনমিতে 1300 টাকা পার হেড। মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলোতে এই ট্রেন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন ছেড়ে শ্রীনগরের মধ্যে চলাচল করে। এছাড়া রয়েছে বাসের অপশন এবং 4 হুইলারের অপশন, যাতে করে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে একদম শ্রীনগরে পৌঁছানোর জন্য। এই জায়গা থেকে এই ট্রিপটা আপনারা বাসে কিংবা ট্রেনে করেও শেয়ারিংয়ে করতে পারেন এবং একটা ট্যুর প্যাকেজ নিয়েও করতে পারেন। তবে কোনো কিছু না জানা থাকলে এবং প্রথমবার হলে তাহলে প্যাকেজে যাওয়া সব থেকে বেস্ট। এই ক্ষেত্রে পার হেড খরচের বেশি একটা তফাৎ থাকে না এবং অপরদিকে জার্নিটাও হয় একদম টেনশন ফ্রি। আমরাও যেহেতু প্রথমবার সেজন্য প্যাকেজটাই বেছে নিয়েছিলাম। এই ক্ষেত্রে আপনাদের টোটাল 5 রাত্রি 6 দিনের কত খরচ হতে পারে তার উল্লেখ এই ভিডিওর মধ্যেই থাকবে। কিন্তু তার আগে এই প্যাকেজে আপনারা কোন কোন জায়গা ঘুরতে পারবেন, কোন কোন জায়গাতে থাকবেন, হোটেলগুলো কেমন হতে পারে, খাওয়া দাওয়া কেমন, কি কি ঘুরে দেখবেন, এইসব জিনিসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এর উপরেই নির্ভর করছে আপনাদের প্যাকেজের খরচ কতটা বাজেট ফ্রেন্ডলি। জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে 5 মিনিট হাঁটা দূরত্বে 4 হুইলার গাড়িতে করে শুরু হয় পিক আপ। এখান থেকে আমাদের চলে যেতে হবে একদম শ্রীনগর, যার দূরত্ব 250 কিলোমিটারের কাছাকাছি, যেখানে পৌঁছতে আমাদের টানা সময় লাগবে 6 ঘন্টার মতো। তবে এই জার্নিতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রেস্ট করে যাওয়া যায়, সেটা খাওয়া দাওয়ার হোটেলে হতে পারে কিংবা একটা ভালো দুর্দান্ত প্লেসও হতে পারে। এই সুবিধে
শেয়ারিং বাসে কিংবা ট্রেনে পাওয়া যায় না, একমাত্র প্যাকেজের মধ্যেই মেলে। জম্মু থেকে শ্রীনগরের পথে যেতে যেতে দেখে নিতে পারবেন বিভৎস সুন্দর সুন্দর রোড ট্রিপের পাহাড়ি ভিউ। কখনো টানেল পার, আবার কখনো আঁকাবাঁকা রাস্তা বদলে দেবে এই জার্নির রোমাঞ্চকর মুহূর্তগুলো। এই হাইওয়ের নাম ন্যাশনাল হাইওয়ে 44। শ্রীনগরে প্রবেশ করার 2 ঘন্টা আগে থেকে নজরে আসবে সারি সারি ক্রিকেট ব্যাট তৈরির কাশ্মীরি উইলো গাছ, পাহাড় চূড়ায় বরফ, বিভিন্ন কাশ্মীর ভ্যালির সৌন্দর্য, কাশ্মীরি কালচার ইত্যাদি। শ্রীনগরে গিয়ে যখন পৌঁছবেন তখন দুপুর গড়িয়ে বিকেলের মুহূর্ত আসন্ন হবে। কাজেই খাওয়া দাওয়া সেরে হোটেলে প্রবেশ করে টানা 2 দিনের ট্রেন জার্নির ক্লান্তির অবসান। আমাদের এই হোটেল প্যাকেজের মধ্যেই প্রোভাইড করা হয়েছে, যেখানে ইনক্লুড রয়েছে রাতের খাওয়া দাওয়া এবং ব্রেকফাস্টও। এরপর যদি ইচ্ছে করে তাহলে সন্ধ্যের সুন্দর সময়টা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন শ্রীনগরের লোকাল মার্কেটগুলো। কিন্তু এই প্যাকেজের মধ্যে যেহেতু শ্রীনগরের সাইট সিনের জন্য আলাদা করে একটা দিন দেওয়া হবে আমাদের, সেই জন্য প্রথম দিনটা রেস্ট নেওয়াই সব থেকে ভালো মনে করলাম। কারণ পরের দিন সকাল থেকে শুরু হবে দুর্দান্ত জার্নির মুহূর্তগুলো। তাই রাতের মতো প্যাকেজের খাওয়া দাওয়া সেরে জমিয়ে দিতে হবে একটা ঘুম। এখানের খাওয়া দাওয়া তো থাকবে বিভিন্ন প্রকার বুফেতে ভাত, রুটি, সবজি, ডিম কারি অথবা চিকেনের অপশন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 8টার মধ্যে রওনা হয়ে যেতে হবে কাশ্মীরের স্বর্গ গুলমার্গের উদ্দেশ্যে। সকালের খাবারে লুচি, আলুর পরোটা, ব্রেড বাটার ইত্যাদি বিভিন্ন রকম অপশন থাকে প্যাকেজের মধ্যে প্রতিদিনই, যেখানে যে যার ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারবেন। যে কটা দিন আপনারা কাশ্মীরের ট্যুর প্যাকেজে থাকছেন ঠিক ততদিন আপনাদের কাছে গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, যেখানে প্রতিদিন কটায় ঘুম থেকে উঠে কোন কোন জায়গায় যেতে হবে সব কিছুর গাইড আগের দিন রাতেই জানিয়ে দেওয়া হবে। খাওয়া দাওয়া সেরে যতটা সম্ভব গাড়িতে করে রওনা হয়ে যেতে হবে গুলমার্গের উদ্দেশ্যে, বিশেষ করে যদি গন্ডোলা রোপওয়ের টিকিট বুক করা থাকে। কারণ যত দেরি হবে ততটাই ভিড় জমে যায় গন্ডোলার সামনে অনেকটাই দূর থেকে। এই গন্ডোলা টিকিট আপনারা চাইলে জার্নির শুরুর দিন মানে কলকাতা থেকে যেই দিন বেরোবেন সেই দিনও করে নিতে পারেন বাড়িতে বসে অনলাইনে, কিংবা আপনাদের এজেন্সিকে জানিয়ে দিলে আগে থেকে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু এই গন্ডোলার খরচ প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, কারণ বছরের বিভিন্ন সময় বরফ দেখার জন্য 2 রকম টিকিটে গন্ডোলা করা হয়। শীতের সময় মানে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত ফার্স্ট ফেজে গেলেই যথেষ্ট, কিন্তু অন্যান্য সময় সেকেন্ড ফেজে যেতে হয়, যার জন্য টিকিটের মূল্য আলাদা আলাদা। এই কারণেই ট্যুর প্যাকেজের মধ্যে এই জিনিস ইনক্লুড থাকে না এবং ট্যুর প্যাকেজের কস্ট অনেকটাই কম রাখা হয়। এই গন্ডোলা রোপওয়ের টিকিটের মূল্য ফার্স্ট ফেজে যাওয়ার জন্য 800 টাকা জনপ্রতি এবং সেকেন্ড ফেজে যাওয়ার জন্য 1800 টাকা অফিসিয়ালি চার্জ নেওয়া হয়। হোটেল থেকে গুলমার্গে পৌঁছতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। মাঝপথে গাড়ি এক জায়গায় দাঁড়ায়, যেখানে আপনারা বরফের সিজনে আসলে হ্যান্ড গ্লাভ, টুপি, মোজা, স্নো জুতো, স্নো জ্যাকেট ইত্যাদি রেন্টে নিতে পারবেন। এখানে স্নো জুতো 150 টাকায় এবং জুতো এবং জ্যাকেট সহ পুরো সেট 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এটা বছরের যেই সময় আসছেন সেই সময়ের চাহিদা অনুযায়ী নিতে পারবেন, কিংবা নাও নিতে পারেন যদি আপনাদের কাছে প্রয়োজনীয় সমস্ত জিনিস আগে থেকেই থেকে থাকে। গুলমার্গে পৌঁছানোর আগে থেকে লম্বা রাস্তা জুড়ে পড়বে পাইনের ঘন জঙ্গল, যেখানে শীতের মধ্যে বরফ এবং গরমের সময় সবুজ ভ্যালি লক্ষ্য করা যায়। একদম শেষ প্রান্তে গুলমার্গের অল্প একটু আগে সিকিউরিটি পারপাসে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড চেক করা হতে পারে। তাই কাশ্মীর ভ্রমণে এই জিনিসগুলো অবশ্যই সবসময় সঙ্গে রাখা প্রয়োজন। গুলমার্গের গাড়ি স্ট্যান্ড থেকে পুরো ভ্যালির সৌন্দর্য নজরে আসতে শুরু করে। এখান থেকে গন্ডোলার জন্য রাস্তা দেখবেন ভাগ হয়ে গেছে, যেখানে ডিরেকশনও লেখা রয়েছে একদম পরিষ্কার করে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার পায়ে হেঁটে এগোলেই দেখতে পাবেন সুন্দর একটা রাস্তা দৃশ্য, যেটা উপভোগ করতে করতে একদম হাজির হয়ে যাবেন গন্ডোলা রোপওয়ের টিকিট ঘরের সামনে, যেখান থেকে লাইন দিয়ে গন্ডোলা কেবল কারের জন্য আগে থেকে কেটে রাখা টিকিটের বারকোড স্ক্যান করে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়। যতটা তাড়াতাড়ি এখানে পৌঁছানো যায় সকালের সময় ততটাই ভিড় কম থাকে, কিন্তু যত বেলা হতে থাকে ঠিক ততটাই উল্টো। এখান থেকে একটা গন্ডোলাতে করে 4 জন থেকে 6 জন করে মানুষ নিয়ে যাওয়া হয়, সেটা একদম ওপর প্রান্তে ফার্স্ট ফেজেই হোক কিংবা সেকেন্ড ফেজে। ওপরে যাওয়াকালীন নিচের দুর্দান্ত পাইনের সঙ্গে বাড়িঘরের বরফে মোড়া ভ্যালি খুব সুন্দর লাগে শীতের কয়েকটা মাস। গরমের সময় এই জায়গা আবার অন্যরকম সবুজে মোড়া থাকে, যার জন্য সারা বছরই প্রচুর পর্যটক ঘুরতে আসেন এই কাশ্মীরে। আমরা শীতের এই শেষের দিকে ফার্স্ট ফেজেই যেই পরিমাণে বরফ দেখতে পেয়েছি তাতে আর প্রয়োজন হয়নি আবার 1000 টাকা পে করে সেকেন্ড ফেজে যাওয়ার। কিন্তু যারা এপ্রিল মাসের পর আসছেন তাদের সবাইকে ভালো বরফ দেখার জন্য
একদম ওপরে সেকেন্ড ফেজে 1800 টাকা খরচ করে যেতে হয়। এই গুলমার্গে রয়েছে প্রচুর বরফের অ্যাক্টিভিটি, যেমন স্লেজ, স্নো বাইক, স্কি ইত্যাদি ইত্যাদি। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির বিভিন্ন রকম প্রাইস রেট হয়। স্লেজের জন্য এখানে 2 রকম অপশন থাকে, একটা নর্মাল আর একটা জঙ্গল রাইড, যেখানে 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত একজনের খরচ হয়। সেখানে স্নো বাইকে 1500 টাকা থেকে 2000 টাকা খরচ হয়। কিন্তু এইগুলো বাধ্যতামূলক নয়, চাইলে নাও করা যায় এবং পায়ে হেঁটে পুরো জায়গাটা কভার করা যায়। এখানে পাওয়া যায় বিখ্যাত কাশ্মীরি কাওয়া এবং বিভিন্ন রকম খাবারের জন্য লাইন ধরে ক্যাফে, যেখানে একটা মিডিয়াম বাজেটে খাবার দাবার পাওয়া যায়। এই জায়গা শীতের সময় একদম বরফে মোড়া থাকে, আবার গরমের সময় ফুলের ভ্যালিতে মোড়া, যার জন্য এই জায়গাকে কাশ্মীরের ফুলের ভ্যালিও বলা হয়। এখানে ফুল ফোটার সিজন শীতের শেষে বরফ গলে গেলে তারপর। এখানে বর্তমানে কিছু ভিডিওগ্রাফার ঘোরাফেরা করে, যাদের কাছে একটা রিল বানানোর জন্য খরচ হয় 350 টাকা একটা রিল ভিডিওর জন্য। এই ক্ষেত্রে ওনারাই ভিডিও শ্যুট থেকে এডিট করা সমস্ত কিছুই দিয়ে থাকেন। এখানে যদি কোনো অ্যাক্টিভিটি করতেই হয় তাহলে সেটা স্লেজ অ্যাক্টিভিটি করুন, সেটাও আবার জঙ্গলের মধ্যে দিয়ে, মানে স্লেজে করে জঙ্গল রাইড। একটু দামাদামি করলে অনেকটাই কমে হয়ে যায়। আমরা করেছিলাম মাত্র 700 টাকায়, যেখানে আমাদের বলা হয়েছিল 1500 টাকা। তবে এটা কতটা কম হবে সেটা সিজনের ওপর এবং টাইমিংয়ের ওপর নির্ভর করছে। আমরা করেছিলাম দিনের শেষে এবং দুর্দান্ত একটা অভিজ্ঞতা অর্জন করে ফিরেছিলাম আমাদের হোটেলের মধ্যে। তবে আপনারা চাইলে আপনাদের কেটে রাখা গন্ডোলার টিকিটেও নিচে চলে আসতে পারেন। এটা নিতান্তই তাদের জন্য বলা যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে চাইছেন। এখানে বেশ কিছু নৈসর্গিক জায়গা রয়েছে, যেগুলো দেখলে নিজেকে থামিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে। যতটা সকালে এখানে হোটেল থেকে বেরিয়ে আসা যায়, ঠিক সেই সময় থেকে একদম পুরো বিকেল পর্যন্ত পুরো সময়টাই আনন্দ উপভোগ করে কাটানো যায়। সারাদিন ধরে হই হুল্লোড় করে যখন আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের গাড়ির সামনে এসে হাজির হলাম, তখন প্রায় সন্ধে হয়। এরপর আমরা গাড়িতে করে রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপর রাত্রি 8টা নাগাদ হোটেলে ফিরে রাতের বিভিন্ন পদে খাওয়া দাওয়া সেরে পরের দিনের প্রিপারেশনের জন্য রাতে দিয়ে একটা জমিয়ে ঘুম। আজকে তৃতীয় দিন। আগে থেকে ঠিক করা ছিল আমরা আজকে রওনা দেব বরফে ঢাকা সোনমার্গের উদ্দেশ্যে, কিন্তু গতকাল বরফের মধ্যে অ্যাক্টিভিটি করায় আমরা প্ল্যান চেঞ্জ করে গন্তব্য ঠিক করে নিই যে আজকে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন থেকে ভালো ভালো স্পটগুলো ঘুরে নেব। কাজেই সকালের খাওয়া দাওয়া সেরে রওনা হতে হবে সাইট সিনের জন্য। খাওয়া দাওয়াতে সেই সেম সব কিছুই রয়েছে যেগুলো আগের দিন ছিল, তবে আমাদের ট্যুর প্যাকেজের 5 রাত্রি 6 দিনের 4 রাত্রি যেহেতু শ্রীনগরের হোটেলে স্টে করছি, তাই এই 4 দিন থাকবে এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম অপশন। আজ আমরা প্রথমে রওনা দিলাম আদি শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। ডাল লেকের পাশে সুন্দর রাস্তা ধরে পৌঁছতে যেখানে সময় লাগে 30 মিনিটের কাছাকাছি। এই রাস্তায় যেতে যেতে নজরে আসবে পাহাড়ের উপর থেকে সমতলের ডাল লেকের শিকারা রাইডের সুন্দর ভিউ এবং সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তায় যাওয়ার অভিজ্ঞতা। গাড়ি থেকে নামার পর সিকিউরিটি চেকিংয়ের ক্রাইটেরিয়া কমপ্লিট করে বেশ অনেকগুলো ধাপ সিঁড়ি পাইনের জঙ্গল ভেদ করে একদম চলে গেছে ওপর প্রান্তে। এখানে রয়েছে আদি শঙ্করাচার্যের ধ্যানের স্থান এবং তার সময়ে নির্মিত প্রাচীন শিব মন্দির। এই পাহাড়ের টপ প্রান্ত থেকে পুরো শ্রীনগর শহরের মনোরম দৃশ্য লক্ষ্য করা যায়। যেহেতু এখানে মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভেতরের দৃশ্য কি রয়েছে সে জিনিসটা না হয় মুখেই বললাম। ভেতরে রয়েছে সুন্দর একখানা বৃহৎ বড় শিবলিঙ্গ, যেটাকে পরিক্রমা করে পুজো দেওয়ার জন্য বিশেষ সুবিধা রয়েছে একদম কাছ থেকে। এছাড়া মন্দিরের পাশ লাগোয়া বাথরুমের ফ্যাসিলিটি রয়েছে এই পাহাড়ের টপ প্রান্তে। এখানে পুজো পরিক্রমা দিয়ে সেম পথে নিচে নেমে আসতে টোটাল সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো জোর করে। নিচে নেমে আসলে শুরু হয়ে যাবে দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা। এরপর সেম পথে ফিরে আবার ডাল লেকের রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে কয়েক মিনিটের ব্যবধানে রয়েছে সুন্দর একখানা পাহাড়ি নেচার পার্ক বা বোটানিক্যাল গার্ডেন, যেখানে এন্ট্রি টিকিট পার পার্সেন্ট 30 টাকা নেওয়া হয় অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য 15 টাকা পার হেড। ভেতরে রয়েছে সুন্দর একখানা নেচার পার্ক, যেখানে পাহাড়ি পরিবেশের সাথে বিভিন্ন কাশ্মীরি গাছগাছড়ার প্রজাতির সাথে পরিচয় করা যায়। এখানে চাইলে মাত্র 100 টাকায় কাশ্মীরি পোশাক পরে ছবি তোলার জন্য বিশেষ সুবিধাও রয়েছে। এখানে বসে সময় কাটানোর জন্য রয়েছে একাধিক জায়গায় বসার জন্য জায়গা, কিন্তু এই জায়গাটা এতটাই বড়, পায়ে হেঁটে ঘুরে দেখতে ভালোভাবে সময় লাগে 1 ঘন্টার মতো। পার্কের বাইরে বেরোলেই বৃহৎ বড় একটা গাড়ি স্ট্যান্ড এবং লাইন ধরে
বেশ কিছু কাশ্মীরি খাওয়া দাওয়ার দোকানের অপশনও রয়েছে এখানে। ইচ্ছে করলে কিছু খাওয়া দাওয়া করা যায় এখান থেকে অনায়াসে। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য মুঘল আমলের তৈরি পরিমহল বা পরিদের প্রাসাদ, যেখানে যেতে হলে জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে একটা চেকপোস্ট পার করে পৌঁছতে হয়। এই চেকপোস্টে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চেকিং ক্রাইটেরিয়া কমপ্লিট করে আবার গাড়িতে উঠে রওনা হতে হয়। এখান থেকে শুরু হয় একটা নতুন সুন্দর গ্রাম্য পাহাড়ি ভিলেজ, যার নাম চেশমা শাহী ট্যুরিস্ট ভিলেজ। এখান থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছানো যায় পরিমহলের সামনে, যেখানে টিকিট কাউন্টার থেকে পার পার্সন 30 টাকা টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হয়। ভেতরে দেখার জন্য রয়েছে বেশ অনেকটাই বড় জায়গা, যেখানে একটা প্রাচীন প্রাসাদ থেকে মুঘল আমলের ঐতিহাসিক অলৌকিক ঘটনার সাথে সাক্ষাৎ মেলে। ট্যুর গাইড ভিডিওর জন্য আপনাদের শর্টকাটে বোঝাচ্ছি। প্রত্যেকটা জায়গার যদি ডিটেলসে ভিডিও জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে পুরো কলকাতা থেকে কাশ্মীর সিরিজের সমস্ত পর্বের লিঙ্ক দেওয়া থাকবে। এই জায়গা থেকে পরবর্তী গন্তব্য চেশমা শাহী মুঘল গার্ডেন। এখানে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আমরা পরিমহলে গিয়েছিলাম, সেই রাস্তা দিয়ে 10 মিনিট ব্যাকে আসতে হয়। এখানে রয়েছে সুন্দর একখানা মুঘল গার্ডেন, যেখানে আশেপাশে প্রচুর খাওয়া দাওয়ার দোকানের এবং কেনাকাটার জন্য বিভিন্ন দোকানের অপশন রয়েছে। এখানেও ভেতরে এন্ট্রি করতে গেলে 30 টাকাতে টিকিট কাটতে হয়, যেটা অ্যাডাল্টদের জন্য, এবং বাচ্চাদের জন্য সেম 15 টাকা। কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠলেই একটা প্রবেশদ্বার রয়েছে। পাহাড়ের সারিতে বেষ্টন করা এই মুঘল গার্ডেনে দেখার মতো বেশ কিছু জিনিসই রয়েছে। তবে গরমের সময় আসলে এখানে বিভিন্ন রকম কাশ্মীরি ফুলের সমাহার দেখতে পাওয়া যায়, যেগুলো পর্যটনের আসল আকর্ষণ। এছাড়া এখানে রয়েছে একটা ন্যাচারাল ঝর্ণার ধারা, যেটা একদম এই গার্ডেনের মাঝ বরাবর বয়ে গেছে। মানা হয় এই জল এতটাই বিশুদ্ধ যেটা এমনিতেই পান করা যায়। এখনের দিনেও এই গার্ডেনে পুরনো যুগের মুঘলিয়ানার ছাপ এখানের প্রত্যেকটা দেওয়ালের স্ট্রাকচারে লক্ষ্য করতে পারা যায়। এখান থেকে আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় দুপুর হয়। যেহেতু এখানে বাঙালি ভারী খাবার পাওয়াই যায় না, তাই আমরা 50 টাকা দিয়ে 1 গ্লাস কাশ্মীরি লস্যি ট্রাই করে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে আবার সেই জঙ্গলের রাস্তা পার করে চেশমা শাহী ভিলেজ থেকে বেরিয়ে ডাল লেকের পাশে এসে তীর বরাবর রাস্তায় বেশ কিছুক্ষণ চলতে লাগলাম। এরপর সুন্দর প্রাকৃতিক দৃশ্য পার করে আমরা পৌঁছালাম নিশাদ বাগ মুঘল গার্ডেন, যেটা আজকের ভ্রমণে সবথেকে সেরা ডেস্টিনেশন। এখানেও ভেতরে এন্ট্রি করতে গেলে জনপ্রতি খরচ হয় টিকিটের জন্য 30 টাকা। আজকে এখনের সময় যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এই জায়গা এখনের সময় ফুলের ভ্যালিতে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। এপ্রিল মে মাস থেকে এই জায়গার সৌন্দর্য ছবির মতো সুন্দর হয়। একদম পাহাড়ের কোলে একেবারে ডাল লেকের ধারেই সুন্দর মনোরম পরিবেশে মুঘল আমলে তৈরি হয়েছিল এই গার্ডেন। আজকে সারাদিনে যতগুলো জায়গা আপনাদের দেখালাম, প্রত্যেকটা জায়গাতে ঘোরার জন্য টাইমের কোনো লিমিট নেই। তবে হাতে একটু সময় বাঁচিয়ে চললে অনেকগুলো জায়গা ঘুরে দেখা যায়। আজকের ভ্রমণে আরও কয়েকটা জায়গা ছিল আমাদের প্যাকেজের মধ্যে, কিন্তু আমরা এক একটা জায়গাতে এতটাই অত্যাধিক টাইম দিয়ে ফেলেছি, যার জন্য এখন আমরা ঠিক করলাম আমরা এখন সোজা চলে যাব শ্রীনগরের আসল সৌন্দর্য কাশ্মীরের ডাল লেকের উদ্দেশ্যে। কিন্তু তার আগে খিদেও পেয়েছে মারাত্মক, তাই ডাল লেকে ভিজিট করার আগে একদম লেকের পাশ লাগোয়া একটা বিখ্যাত রেস্টুরেন্ট থেকে দুপুরের ভুড়িভোজটা সারলাম। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যার দাম পড়েছিল 550 টাকা প্লেট। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেখানে খুশি কম বাজেটে খাওয়া দাওয়া করে নিতে পারেন। খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাই ডাল লেকের 17 নম্বর ঘাটে, যেখান থেকে একদম বাজেটের মধ্যে শিকারাতে করে ঘুরে নেওয়া সম্ভব বেশ কিছুটা জায়গা। এখানে শিকারার প্রাইস বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। বার্গারিং করে চললে 800 টাকা কিংবা 1000 টাকাতেও হয়ে যায়, যেখানে 4 জন পর্যন্ত একটা শিকারাতে যাওয়া যায়। আমরা নিয়েছিলাম 1 ঘন্টা 30 মিনিটের প্যাকেজ। এখানে নৌকোতে ভেসে থেকে কাশ্মীরি ফ্রুট চাট থেকে কাশ্মীরি কাওয়া, কাশ্মীরি মোমো ইত্যাদি খাবার সুবিধা রয়েছে। তবে বলবো প্রত্যেকটা পদক্ষেপে দাম দর করে চলবেন, তাহলে দেখবেন অনেক কম বাজেটেই সব কিছু হয়ে যায়। এই লেকের জলে একটা ভাসমান বাজার রয়েছে, যার নাম মিনা মার্কেট, যেখানে কাশ্মীরি ড্রেস পোশাক থেকে সমস্ত রকম খাওয়া দাওয়া এবং কেনাকাটার সুবিধে রয়েছে। কিছু বিশেষ সিজনে এখানে লেকের জলের মধ্যে সবজি চাষ হতেও দেখতে পাওয়া যায়। আর তার সাথে তো রয়েছেই অনবরত নৌকোদের পর্যটকদের নিয়ে আনাগোনা এবং লেকের চতুর্দিকে বেষ্টন করা পাহাড়ের দুর্দান্ত ভিউ। শিকারা রাইড করে যখন আমরা তীরে এসে ফিরলাম তখন সন্ধে হয়।
কাজেই এইবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। হোটেলে ফিরে আমরা সন্ধ্যের সময়টা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম এখানে লোকাল মার্কেট ঘুরে দেখার জন্য এবং তার সাথে কেনাকাটা করার জন্য। কারণ আগামী দিন আমরা বেরিয়ে যাব একদম বরফের গন্তব্য সোনমার্গের উদ্দেশ্যে, যেখান থেকে আগামী দিন ফিরে এসে রাতের লোকাল মার্কেটে কেনাকাটার সুযোগ হবে না। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে যথাক্রমে হোটেলে ফিরে রাতের বিভিন্ন পদের প্যাকেজের খাওয়া দাওয়া সেরে দিলাম জমিয়ে একখানা ঘুম। আজ চতুর্থ দিন। আগের দিন ড্রাইভার জানিয়ে দিয়েছিল আজ যেন আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া সেরে রওনা হয়ে যাই সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার, যেখানে পৌঁছতে শ্রীনগর থেকে সময় লাগে 2.5 ঘন্টার মতো। কাজে 5 ঘন্টা আজকের জার্নিতে আমাদের আসা যাওয়াতেই শেষ হয়ে যাবে। এই কারণেই আমাদের যতটা সম্ভব তাড়াতাড়ি বের হতে বলা হয়েছিল হোটেল থেকে। আজকের জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং, তার কারণ যেই রাস্তা ধরে আজকে আমরা সোনমার্গে পৌঁছবো সেই রাস্তার নাম শ্রীনগর লেহ লাদাখ হাইওয়ে, যেই নামটা আমাদের অনেক বাঙালির কাছেই স্বপ্নের মতো। এই রাস্তায় যাওয়াকালীন দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্যগুলো মন জুড়িয়ে দেয়। শ্রীনগর শহর ছেড়ে 30 মিনিট পার করার পর থেকেই চারিদিকের পরিবেশ এমনভাবে পাল্টে যায় যেটা কল্পনার বাইরে। এই রাস্তায় কাশ্মীরি উইলো গাছ, চিনার গাছের মতোই বেশ কিছু কাশ্মীরি প্রজাতির গাছের সাথে পরিচয় হয়। তাছাড়া এই রাস্তায় যেতে যেতে বেশ কিছু সুন্দর সুন্দর নদীর ব্রিজ, কিছু সুন্দর সুন্দর পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট গ্রাম এবং বেশ কিছু মার্কেট রয়েছে। ঘণ্টাখানেক জার্নি করার পর আমরা কিছুক্ষণের জন্য একটা মার্কেটে নেমেছিলাম হাতে পায়ের মোর্চে ছাড়ানোর জন্য। এই জায়গার নাম কাঙ্গন ভিলেজ, যেখানে চারিদিকে পাহাড়ের সারি ঘিরে রেখেছে এই জায়গাকে। এই রাস্তা ধরে যাওয়াকালীন ডান দিকেই পড়বে বিখ্যাত সিন্ধ রিভার, যেই নদী বরফ গলা জলে পুষ্ট। এই রাস্তা ধরে যতই সামনের দিকে এগিয়ে যাবেন ততই বাম পাশে এবং সামনের দিকের নৈসর্গিক দৃশ্য বারবার মনে করাবে এখানে আমরা 1 মাস থেকে যাই। সোনমার্গে যাওয়ার আগে একটা টানেল ক্রস করতে হয়, যার নাম সোনমার্গ টানেল, যেটা কানেক্ট করছে শ্রীনগরের সাথে লেহ লাদাখকে। এই জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে বেশ কিছুক্ষণ এখানে ছবি কিংবা ভিডিওগ্রাফি করা যায়। এখানে কিছু ভিডিওগ্রাফার ঘোরাফেরা করে, যারা একটা রিল ভিডিও বানিয়ে দেওয়ার জন্য চার্জ নিয়ে থাকে 300 টাকা থেকে 350 টাকা এবং একটা ছবির জন্য 20 থেকে 30 টাকা। এই টানেল পার করলেই হঠাৎ করে চোখের সামনে পুরো দুনিয়াই পাল্টে যায়। টানেলের 2 প্রান্ত একদম আলাদা আলাদা। টানেল পার করে এই প্রান্তে নজরে আসবে সাদা ঝকঝকে বরফে আবৃত পাহাড়ের চূড়াগুলো এবং তার পাশ দিয়ে বয়ে যাবে এইরকম সিন্ধ নদীর মায়ায় জড়ানো দৃশ্য। শ্রীনগর থেকে সোনমার্গ আসতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দেখালেও কোন দিক থেকে যে 3 ঘন্টা সময় কেটে যাবে সেই জিনিসটা বুঝতেই পারবেন না। যদি বরফের সময় ঘুরতে আসেন তাহলে সোনমার্গের গাড়ি স্ট্যান্ডে পৌঁছে এখান থেকে অবশ্যই স্নো জুতো অবশ্যই ভাড়ায় নিতে পারেন, যার খরচ পড়বে মাত্র 100 টাকা থেকে 150 টাকা। তবে আমরা বার্গারিং করে নিয়েছিলাম মাত্র 100 টাকায়। বরফের সিজন ছাড়া বছরের অন্যান্য সময় এখানে ঘুরতে আসলে এখানে স্নো জুতো কিংবা জ্যাকেটের কোনোটারই প্রয়োজন নেই, কিন্তু বরফের সময় ঘুরতে আসলে অবশ্যই প্রয়োজন। এই জায়গা থেকে শুরু হয় কাশ্মীরের স্ক্যাম, যে জিনিসটা আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকেন। এখানে সবথেকে বেশি স্ক্যাম হয় স্নো বাইকে, যেখানে কিছু কাউন্টার রয়েছে। আপনাদের যেখানে বলা হবে 1800 টাকা খরচ হবে একজনের, যেখানে স্নো বাইকে করে অনেকটা উপরে নিয়ে যাওয়া, কয়েকটা স্পট ঘোরানো, আবার নিচে নিয়ে আসা ইত্যাদি এই রকম বলা হবে। কিন্তু আসল সত্য 5 মিনিটের রাইড, যেখানে নিচে থেকে বাইকে করে মাত্র 5 মিনিট ওপরে নিয়ে গিয়ে একটা সমতল জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং বলা হবে পুরো জার্নি পায়ে হেঁটে ঘুরে কিংবা আলাদা করে স্লেজে করে ঘুরে এই জায়গাতে আবার ফিরে আসতে এবং এই জায়গা থেকে আবার নিচে নিয়ে আসা হবে আপনাদের। এই জায়গাতে কারো কাছ থেকে নেওয়া হয় 500, কারো কাছে 1000, আবার কারো কাছে নেওয়া হয় 1500। কিন্তু যদি বার্গারিং করে চলা হয় তাহলে 500 টাকার মধ্যে এই জার্নিটা আপনারা করে নিতে পারবেন, যেমনটা আমরা করেছিলাম। আমরা এখানে কাউন্টারের পাশ থেকে মাত্র 450 টাকায় এখানে লোকাল রাইডারদের থেকে এই রাইডটা বুক করেছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই সংগ্রহ করে রাখবেন, সেটা হলো টাকা পেমেন্টের সময় রিসিভের অরিজিনাল কপি এবং রাইডের জন্য একটা টোকেন। ওপরে গিয়ে পৌঁছলেই চারিদিকে দেখবেন বরফের সময় চারিদিকে বরফই বরফ এবং অন্যান্য সময় চারিদিকে গ্রিন ভ্যালি এবং নতুন পাতার সোনালি ঝলক, যেগুলো মন কাড়বেই কাড়বে, যার জন্য সোনমার্গের আরেক নাম মিডোস অফ গোল্ড। এখানে মোবাইল সিমের নেটওয়ার্কে কোনো ইস্যু নেই, সেটা জিও সিমই হোক
কিংবা এয়ারটেলই হোক না কেন। এখানে দেখার মতো সবথেকে বিখ্যাত প্লেস হলো থাজিওয়াস গ্লেসিয়ার, যেটা না দেখলে সোনমার্গের ভ্রমণটাই পুরোপুরি বৃথা। এই জায়গাতে চাইলে নিচে থেকে পায়ে হেঁটেও আসা যায়, সেক্ষেত্রে সময়টা লাগবে একটু বেশি। এখানে রয়েছে অনেকটা উন্মুক্ত জায়গা, যেখান থেকে চারিদিকের পাহাড়ের ভিউ এবং পরিবেশ পরিষ্কারভাবে এনজয় করা যায়। ভাগ্য যদি ভালো থাকে এখানের হিমবাহ থেকে বরফের ধস নামতেও দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে একটা বিখ্যাত ম্যাগি পয়েন্ট, যেখান থেকে গরম গরম ম্যাগি হাতে চেয়ারে বসে সারাটা দুপুর বিকেল কাটিয়ে দেওয়া যায়। অনেকেই আছেন যারা সোনমার্গে ঘুরতে এসে সোনমার্গের গাড়ি স্ট্যান্ড থেকে আলাদা করে গাড়ি রিজার্ভে নিয়ে অল্প দূরত্বে জজিলা পাশের দিকেও ঘুরতে যান, কিন্তু ওই দিকের রাস্তাটা প্রচণ্ড রিস্কি। সোনমার্গে এত সুন্দর বরফের ভিউ থাকলে ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এতে জীবনের রিস্কও থাকে না, তার সাথে খরচটাও বাঁচে। এই জায়গাতে একটা টাইম রয়েছে ঘোরাফেরার জন্য। ওয়েদার ভালো থাকলে বিকেল 5টা এবং বিশেষ কিছু কারণে বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে এই জায়গা। এখানে ওপরে এক প্লেট ম্যাগির দাম নেওয়া হয় 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত এবং মোমোর দাম নেওয়া হয় 150 টাকা পর্যন্ত। এই জায়গাতে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভারতীয় আর্মি। কাজেই বিনা টেনশনে জায়গাটা এনজয় করা যায়। এখান থেকে ফেরার সময় সেই সোনমার্গের টানেল দিয়েই ফিরে আসতে হয়, মানে যেই রাস্তা দিয়ে আমরা শ্রীনগর থেকে বেরিয়েছিলাম ঠিক সেই রাস্তা ধরেই হোটেলে ফিরতে হয়। হোটেলে গিয়ে যখন পৌঁছবেন তখন প্রায় রাত্রি 8টার আশপাশ। কাজেই রাত্রে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে রেখে ঘুমোবার পালা, কারণ আগামী 5মতম দিনে আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই হোটেল থেকে চেক আউট করে রওনা হতে হবে একদম পেহেলগামের উদ্দেশ্যে। আজ শ্রীনগরে আমার শেষ দিন। দুর্দান্ত 4টে দিন কাটানোর পর আজ আমরা রওনা দিচ্ছি ভারতবর্ষে মিনি সুইজারল্যান্ড খ্যাত পেহেলগামের উদ্দেশ্যে। এখন ঘড়ি কাটায় সকাল 9টা এবং আমাদের গাড়ির ড্রাইভারও একদম রেডি। শ্রীনগরের হোটেল ছাড়ার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর কাশ্মীরি আলুর সবজি। আগের দিন রাতেই লাগেজ গুছিয়ে রেখেছিলাম, সেগুলোই গাড়িতে তুলে বেরিয়ে পড়লাম পেহেলগামের পথে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব মোটামুটি 2.5 ঘন্টার মতো। শ্রীনগর থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা ধরলাম এখন ন্যাশনাল হাইওয়ে 44। এই রাস্তার মধ্যে একটা দারুণ ব্যাপার রয়েছে। এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য একটা স্পেশাল রানওয়ে তৈরি করে রাখা হয়েছে, যেটা আপনারা এই শ্রীনগর জম্মু হাইওয়েতেই দেখতে পাবেন। এখান থেকে কিছু দূর এগোলেই রাস্তার দুই ধারে দেখতে পাবেন সারি সারি কাশ্মীরি উইলো গাছ আর অসংখ্য ব্যাট তৈরির ফ্যাক্টরি। এইগুলো সেই বিখ্যাত কাঠ যা থেকে আমাদের খেলার ক্রিকেটের ব্যাট তৈরি হয়। প্রায় 2 ঘন্টার মতো জার্নি করে শেষে আমরা মটন নামক একটা জায়গাতে একটা পিওর ভেজ রেস্টুরেন্টে দাঁড়ালাম। এখানে আমরা চা পানের সাথে পাশাপাশি ট্রাই করলাম দারুণ স্বাদের কাশ্মীরি গাজরের হালুয়া। এতে জাফরান, বাদাম, নারিকেল আর ছানা মেশানো রয়েছে, যার স্বাদ একদম মুখে লাগার মতো। তাছাড়া এই জায়গাতে রয়েছে বিশেষ করে পুরুষ এবং মহিলাদের জন্য বাথরুমের ফ্যাসিলিটি। এই জায়গা ছেড়ে অল্প কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর রাস্তার ধারে চোখে পড়বে সারি সারি বিঘের পর বিঘে জমি জুড়ে আপেলের বাগান, যেখানে আপেল দেখা থেকে আপেলের জুস খাওয়ার সমস্ত সুবিধাই রয়েছে। আমরাও একটা বাগানের মধ্যে ঢুকে একদম ফ্রেশ এবং পিওর কাশ্মীরি আপেলের জুস টেস্ট করেছিলাম, যার প্রাইস এখানে 1 গ্লাস পিছু 100 টাকা করে নেওয়া হয়। এখানে আপনারা আপেলের ভিনিগার থেকে শুরু করে আপেলের জ্যামের মতো বিভিন্ন রকম অর্গানিক প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। এরপর এখান থেকে আমরা আবারও রওনা দিলাম এবং বেশ কিছু যাওয়ার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের প্রথম ধাপে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাম। এই গেট পেরোতেই চারপাশের পরিবেশ জাদুর মতো পুরো পাল্টে যায়। রাস্তার বাম ধারে এখান থেকে নজরে আসে কাঁচের মতো স্বচ্ছ জলের লিডার নদী এবং পাহাড়ের শ্রেণী। এইভাবেই কিছুক্ষণ জার্নি করে এগিয়ে যাওয়ার পর আমরা শেষে উঠলাম আমাদের আজকের বাসস্থান ডায়মন্ড স্টারে। পাহাড়ে ঘেরা চমৎকার শান্ত একটা পরিবেশে চারিদিকে বসার জায়গা, দোলনা এবং একটা রোমান্টিক ভাব রয়েছে এখানে। দোতলায় রয়েছে সুন্দর কয়েকটা রুম, যেগুলো দেখলে মনে হয় কাঠের তৈরি, যেখানে সুন্দর বিছানা থেকে সুন্দর অ্যাটাচ বাথরুমের সুবিধাও রয়েছে। রুমের জানালা খুললেই বাইরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, মেঘের আনাগোনা আর আপেলের বাগানের অপূর্ব সুন্দর দৃশ্য সোজা চোখে এসে পড়ে। দুপুরে হোটেলে রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় আমরা পায়ে হেঁটে পেহেলগামের লোকাল মার্কেট
আর চারপাশটা এক্সপ্লোর করতে বেরিয়ে গিয়েছিলাম। পাশে রয়েছে লিডার রিভার, যে রিভারের তীরে একটা রেস্টুরেন্টে কাশ্মীরি স্টাইলে মাটিতে কার্পেটের উপর বসে খেয়েছিলাম দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি, যার খরচ পড়েছিল 100 টাকা করে পার প্লেট। এরপর বিকেলের শেষ সময়টা কাটিয়েছিলাম লিডার নদীর তীরে এবং ব্রিজের ওপরে বসে। এখানে হিমবাহ গলা এই নদীর কনকনে ঠান্ডা জল এবং চারপাশের নৈসর্গিক সৌন্দর্য মনের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর করে দেয়। বেশ অনেকটা সময় কাটানোর পর তারপর আমরা হোটেলে ফিরে রাতের বিভিন্ন পদে ডিনার সেরে -1 ডিগ্রি টেম্পারেচারে লেপের তলায় জমিয়ে দিলাম একটা ঘুম। আজ পেহেলগামে প্রথম এবং শেষ সকাল। এখানে সকালে ঘুম ভাঙে নদীর শব্দ আর পাখিদের কিচিরমিচিরে। আজ সকালের টেম্পারেচার মাত্র 1 ডিগ্রি, কিন্তু গরমের সময় 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করে রাত থেকে সকালের সময় পর্যন্ত। সকালবেলায় হোটেলের ডাইনিংয়ের পোহা, উপমা আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। পেহেলগামে নিজেদের প্যাকেজের গাড়ি দিয়ে সাইট সিন করা যায় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। পেহেলগামে রয়েছে এখানে নিজস্ব ট্যাক্সি ইউনিয়নের স্ট্যান্ড, এর জন্য পেহেলগামের ট্যাক্সি ইউনিয়নের গাড়ি বুক করতে হয়। আপনারা যদি চান তাহলে হোটেলের রিসেপশনেও নাম্বার দেওয়া থাকে, যেখান থেকে ফোন করলে গাড়ি হোটেল থেকে পিক আপ করে নেবে। আর তাছাড়া ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েও বুক করতে পারেন। আমাদের 4 জনের একটা গাড়ির ভাড়া পড়েছিল 2550 টাকা। এছাড়া প্রত্যেকটা স্পটে ঘোরার জন্য এখানে ঘোরার ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেটা অনেকটা খরচবহুল। আরেকটা ইনফরমেশন, বর্তমানে বৈশরণ ভ্যালি মানে মিনি সুইজারল্যান্ড পর্যটকদের জন্য একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা ঘুরে নিয়েছিলাম আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি। পেহেলগামের মার্কেট ছাড়িয়ে 30 মিনিটের বরফে ঢাকা পাহাড়ি ভ্যালি দেখতে দেখতে গিয়ে পৌঁছতে হয় আরু ভ্যালিতে। এই যাওয়ার পথে পড়বে সুন্দর লিডার নদীর অপূর্ব রোমান্টিক ভিউ, যেখানে বরফের সাথে পাইন গাছের সারি এবং বেশ কিছু ছোট ছোট গ্রাম নজরে আসে। এখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট থেকে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটতে হয় আরু ভ্যালির জন্য। আরু ভ্যালিতে রয়েছে ক্যাফেটেরিয়া পার্ক, যেখানে বড়দের 30 টাকা এবং বাচ্চাদের 15 টাকা লাগে টিকিটের জন্য। চারিদিকে পাইনের বন, বেশ কিছুটা ভ্যালি আর বরফে ঢাকা উপত্যকা ছাড়াও এখানে ঘোরার জন্য বিশেষ করে ঘোড়ায় চড়ে বিভিন্ন পয়েন্টে যাওয়া যায়, যেগুলোকে এখানে স্থানীয় ভাষায় বলা হয় পনি রাইড, যেগুলোকে আমরা হর্স রাইড বলে থাকি। যেই রাইড করতে গেলে এখানে খরচ হয় পার হেড 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন পয়েন্ট হিসেবে। তবে হাতে যদি খুব কম সময় থাকে তাহলে ঘোড়া নেবার কোনো দরকারই নেই। এই জায়গার সৌন্দর্য পায়ে হেঁটেই খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখানে পাশেই রয়েছে লিডার নদীর দুর্দান্ত পাইনে মোড়া ভিউ, যেগুলো পায়ে হেঁটেই অনায়াসে ঘুরে নিতে পারবেন। এরপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখান থেকে চাইলে 500 টাকা কেজি কিছু ড্রাই ফ্রুটসও কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। তাছাড়া টুকিটাকি লোকাল ঝালমুড়ির মতো খাবার দাবারও ট্রাই করে দেখতে পারেন। পেহেলগাম থেকে যদি রিজার্ভে গাড়ি নিয়ে এই সমস্ত পয়েন্টগুলো আপনারা ঘোরেন, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ঘোরার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, যে টাইমের মধ্যে আপনাদেরকে জায়গাটা কভার করে আবার গাড়িতে চলে আসতে হয়। বেশি দেরি হলে তার জন্য একটা লেট চার্জ লাগে, যেটা আপনারা গাড়ি বুক করার সময় অবশ্যই আগে থেকে জেনে নেবেন। এরপর এখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিতে হবে। আরু ভ্যালি থেকে এর পরবর্তী ডেস্টিনেশন বেতাব ভ্যালি, যার দূরত্ব আরু ভ্যালি থেকে প্রায় 18 কিলোমিটারের মতো। যেই রাস্তা দিয়ে আরু ভ্যালিতে এসেছিলাম ঠিক কিছুটা এই রাস্তা ধরেই ব্যাকে যাওয়ার পর ভাগ হয়ে যায় বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা। দুর্দান্ত কিছু বরফ এবং পাইনে মোড়া পাহাড়ের ভিউ দেখতে দেখতে পৌঁছতে হয় বেতাব ভ্যালিতে। এই বেতাব ভ্যালিতে এন্ট্রি করার জন্য জনপ্রতি চার্জ 100 টাকা করে নেওয়া হয় টিকিটের জন্য। এখানে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন দারুণ সুন্দর একটা কাঠের ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে শেষনাগ রিভার, যেটা শেষনাগ লেক থেকে উৎপত্তি হয়ে পরে লিডার নদীর সাথে গিয়ে মিশেছে। এই ব্রিজ পার করলেই আপনারা দেখতে পাবেন একটা কাশ্মীরি উইলো গাছের জঙ্গল, যেখানে রয়েছে সুন্দর একখানা ভ্যালি, যার নাম বেতাব ভ্যালি। এই ভ্যালিতে 150 টাকায় কাশ্মীরি ট্র্যাডিশনাল পোশাক ভাড়ায় দেওয়া হয়, যেগুলো পরে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই জায়গাতে এসে। এখানের চারিদিকের পাইনের বন আর উইলো গাছে ঘেরা বরফাবৃত এই উপত্যকা দেখলে মনে হবে সত্যিই যেন আমরা স্বর্গের মধ্যে এসে পড়েছি। সাইট সিন শেষ করে
দুপুর 1টা নাগাদ আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। চেক আউট অবশ্যই আমরা সকালের সময় করে হোটেলের রিসেপশনে সিসিটিভির আওতাতে আমরা লাগেজগুলো সযত্নে রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ ফিরতে দেরি হবে বলে। কারণটা আর কিছু না, এখানে চেক আউটের টাইম দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে। এরপর এখান থেকে আমাদের প্যাকেজের গাড়ি আমাদের সরাসরি জম্মু কিংবা কাটরা স্টেশনে পৌঁছে দেবে, যেখান থেকে আমাদের বাড়ি ফেরার জন্য ট্রেন রয়েছে। এইবারে আসি এই ট্যুর প্যাকেজের খরচ কত হবে। এই প্যাকেজ শুরু হয় মাথাপিছু 9,000 টাকা থেকে। যদি একসাথে বেশি জনের গ্রুপ ট্যুর করা হয়, তবে যত কমজন ঘুরতে যাবেন খরচটাও তত বাড়তে থাকবে। এই ক্ষেত্রে 2 জন গেলে তার পার হেড খরচ হয় আলাদা, 4 জন গেলে হয় আলাদা, এবং 6 জন কিংবা 8 জন গেলে তার খরচ হয় আলাদা আলাদা। আপনাদের কত খরচ হবে ঘোরার জন্য সেটার ইনকোয়ারি করতে ডেসক্রিপশনে দেওয়া ট্যুর বুকিংয়ের নাম্বারে কল করে জেনে নিতে পারবেন। এই ছিল আমার কলকাতা থেকে কাশ্মীরের সম্পূর্ণ ট্যুর গাইড। আশা করছি ভিডিওটা আপনাদের কাশ্মীর ট্যুর প্ল্যান করতে অনেকটা সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায়।